মেয়েটা কি বেরিয়ে গেছে? গম্ভীর গলায় বলল রিয়ান। ওপাশ থেকে আশিফ কাঠভেজা গলায় বলে উঠল। হ্যাঁ স্যার, 2-1 ঘন্টা হলো মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে গেছে। কাঠভেজা গলায় বলল আশিফ। রিয়ান গম্ভীর গলায় বলে উঠল। ঠিক আছে। গম্ভীর স্বরে কথাটা বলেই ফোন কেটে দিল রিয়ান। আশেপাশে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আজকের মধ্যেই সে জুহির কাছে যাবে, ওর সামনে নিজেকে উপস্থাপন করবে। রুবা মন খারাপ করে মাথা নিচু করে নদীর সামনে বসে আছে। বাড়িতে আসার পর থেকেই তার মা বাবা তাকে অনেক বকাবকি করেছে নদীকে একা পার্কে রেখে আসার জন্য, কিন্তু রুমে রুবা নদীকে সব খুলে বলেছে। সব শুনে নদীও গম্ভীর হয়ে বসে আছে। রুবাকে কত বকাঝকা শুনতে হলো আজকে, এটার জন্য নদীরও খারাপ লাগছে। রুবার মুড ভালো করার জন্য নদী বলে উঠল। লেবু, চল কালকে আমরা কোথাও ঘুরতে যাব। আমার না খুব ঘুরতে ইচ্ছে করছে। রুবা মুখ ভার করে মাথা ঝাঁকালো, মানে যাবে সে। রাতে 10টা। হসপিটালের বেডে শুয়ে আছে জুহি। শরীর চলছে না, একদম নিস্তেজ। জুহির অবস্থা তেমন ভালো নেই বলে ডক্টর তাকে এখান থেকে যেতে বলেছে। জুহির সাথে শুধু নীলাই থেকে গেছে। নীলা সবাইকে বাড়ি পাঠিয়ে সবে মাত্র জুহির কেবিনে এসে বসলো। কারো উপস্থিতি টের পেয়ে জুহি চোখ খুলে তাকালো, দেখলো নীলা টুল পেতে তার পাশেই বসেছে। নীলা নির্লিপ্ত গলায় বলে উঠল। নীলার খুব খিদে পেয়েছে, বিধায় সে চলে গেল ক্যান্টিনে কিছু খেয়ে আসার জন্য। নীলা চলে যাওয়ার সাথে জুহি চোখ বন্ধ করে ভাবতে লাগলো সব কিছু। ফায়েজের কথা বেশি করে তার মনে পড়ছে। হঠাৎ মুখের উপর ঠান্ডা তরল জাতীয় কিছু পড়ার জন্য চোখ মেলে তাকালো জুহি। পাশে তাকালো, দেখলো হুডি পরা কেউ মুখে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখেই জুহি কিঞ্চিত ভয় পেয়ে বেড থেকে উঠে হেলান দিয়ে বসলো। ভ্রু কুঁচকে সামনে থাকা ব্যক্তিটাকে বলে উঠল। আপনি কে? এখানে কি করছেন? সামনে থাকা ব্যক্তিটি কিছুক্ষণ জুহির দিকে তাকিয়ে বলে উঠল। আমাকে ভুলে গেছে জুহরানি? অবশ্য ভুলে যাওয়ারই কথা। আমাদের শেষ দেখা হয়েছিল 3 বছর আগে। ভুলে গেছো? ভুলে গেছো আমায়? জানো আমি কি? রিয়ান। তোমার সাথে প্রতিদিন আমার দেখা হতো। এভাবেই দেখা হতে হতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমাকে আমি আমার মনের কথাগুলো বলতে পারলাম না। তার আগেই তুমি অন্য কারোর নজরে পড়ে গিয়েছিলে। জানো, তখন রাগ হয়েছিল, প্রচণ্ড রাগ হয়েছিল সেই তোমার উপর, নজর দেওয়া মানুষটার উপর। আমি এতটাই হৃদয়হীন হয়ে গেছি যে তাকে মারতেও দুবার ভাবিনি। জুহির ভয়ে বিস্মিতে খিচে বেডের সাথে পিঠ ঠেকিয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। জুহির মনে হচ্ছে নীলা একটু আগে যেই রিয়ানের কথা বলেছিল সেটা আর কেউ না, তার সামনে থাকা ব্যক্তিটি। জুহি এবার ভয় না পেয়ে জড়তা কাটিয়ে বলে উঠল। তার মানে আপনি ফাহাজের বেস্ট ফ্রেন্ড রিয়ান আহমেদ? আর ফাহাজের এই অ্যাক্সিডেন্ট, নিখোঁজ হওয়া সব আপনারই জন্য হওয়া? ফাহাজকে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছি কারণ আমার ভালোবাসার দিকে সে নজর দিয়েছে, এমনকি তাকে বিয়েও করেছে। তাহলে বলো আমার কি করা উচিত ছিল? সরিয়ে দিয়েছি তাই তাকে। এখন তুমি শুধু আমার, না চাইলেও ফাহাজে আসা ছেড়ে দাও। ও আর আসবে না, কখনো না। কারণ ওকে এমন একটা জায়গায় পাঠিয়েছি যেখানে গেলে আর ফেরা যায় না। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো রিয়ান। জুহি অবাক হচ্ছে, বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে কেউ এমনটা কিভাবে করতে পারে। রিয়ান জুহির দিকে একটু ঝুঁকে বলে উঠল। তোমার জন্য ফাহাজকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। বলো তোমাকে কি করে ছেড়ে দিই? আর একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, তুমি আমারই হবে। তোমার আর আমার মাঝে যেই আসবে তার জন্য ব্যাপারটা ভালো হবে না, ফাহাজের মধ্যে ব্যবস্থা হবে। বলেই রিয়ান জুহির থেকে সরে হনহনিয়ে চলে গেল। জুহি এখনো থ হয়ে বসে আছে। যে ঘোরের মধ্যে আছি, জুহি বুঝতে পারছে না জুহির লাইফটা কি গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল নাকি। জুহির ভীষণ খারাপ লাগছে ফায়েজের জন্য।
আর যাই হোক, ফয়েজের অ্যাক্সিডেন্টে যে রিয়ানেরই হাত আছে, রিয়ান তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেল। পুরো একদিন কেটে গেছে ফয়েজের লাশ নিখোঁজের। প্রেস, মিডিয়া, সেখানে সবাই ধরেই নিয়েছে ফয়েজ জীবিত নেই। এবার তাও আশা ছাড়েনি। তার মন মানছে না যে ফয়েজ মরে গেছে। এবার এখনও নিজেই ফয়েজকে খুঁজতে বেরিয়েছে। সে জানে ফয়েজ এভাবে মারা যেতে পারে না, তার দৃঢ় বিশ্বাস আছে। অন্যদিকে নিশিভোর হয়তো এখন 4টে কিংবা 5টা বাজে। নির্জন একটা জায়গায় বসে আছে ফয়েজ। জায়গাটা শহর থেকে একটু দূরেই হবে। হাতে, মাথায়, পায়ে অনেক জায়গায় ব্যান্ডেজ করা। ফয়েজ ভাবছে পুরো একদিন হয়ে গেল, হয়তো সবাই তাকে খুব খুঁজছে, তার জন্যে কান্নাকাটি করছে। ফয়েজ ভাবছে তার জন্যে জুহি কী ফিল করছে। হয়তো খুশি হয়েছে, নয়তো মন ক্ষুণ্ণ হয়েছে। ফয়েজের তার সম্পর্কে ধারণা নেই। ফয়েজ ভীষণভাবে ভাবছে, তখন যদি সে গাড়ির দরজা খুলে কোনো মতে না বের হতো, তাহলে আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ফয়েজ ছিটকে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু গতিটা বেশি হওয়াতে সেতুতে থাকতে পারেনি। হাত পিচ্ছিল হয়ে সেতু গড়িয়ে নদীতে পড়ে গিয়েছিল। কোনো মতে সাঁতার কেটে পাড়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের স্থলে সবার ভিড় থাকাতে কেউ নদীর পার খেয়াল করেনি। প্রথমে গাড়িতে থাকার সাথে ট্রাকের সাথে ধাক্কা লাগায় ফয়েজ, বেশ আঘাত পায়। কোনো মতে নিজেকে সামলে সেখান থেকে বেরিয়ে যায়। ভাবনা থেকে বেরিয়ে এলো ফয়েজ। ফয়েজ জানে যে তার এই অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক না, কেউ ইচ্ছে করে তার অ্যাক্সিডেন্ট করিয়েছে তাকে মারার জন্য। তবে সেই ব্যক্তিটা কে তা বুঝতে ফয়েজকে বেগ পেতে হচ্ছে। সব ভেবে চিনতে ফয়েজের হঠাৎ রিয়ানের কথা মনে পড়ল। রিয়ান ফয়েজের বেস্ট ফ্রেন্ড। ফয়েজের ধারণা রিয়ান এমন কিছু করতে পারে না তার সাথে, কারণ তার তো বেস্ট ফ্রেন্ড। তাছাড়া রিয়ান তো বিডিতেই নেই। ফয়েজ মন দিয়ে ভাবছে কে হতে পারে সেই ব্যক্তি। ফয়েজের চলার মতোই অবস্থা নেই। কোনো মতে গাছের সাথে হেলান দিয়ে বসেছে, পিঠেও তার প্রচণ্ড ব্যথা। নীলা ক্যান্টিন থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিল আর জুহির কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। নীলা কেবিনে গিয়ে দেখল জুহি মাথা নিচু করে নিঃশব্দে কান্না করছে। এটা দেখে নীলা ভ্রু কুঁচকে জুহির কাঁধে হাত রাখল। মুহূর্তেই জুহি চমকে নীলার দিকে তাকালো। জুহির এভাবে তাকানোর জন্যে নীলাও ভয় পেয়ে গেল। পরে নিজেকে সামলে বলে উঠল, কি হয়েছে জুহি? তুই এমন করছিস কেন? কি হয়েছে বল। কেউ কি কেভিন এসেছিল? তোর কি খারাপ লাগছে? বল না। জুহি কিছুক্ষণ চুপ থেকে নীলাকে একটু আগের সব ঘটনা খুলে বলল। নীলা হাঁ হয়ে জুহির দিকে তাকিয়ে আছে। নীলা ভাবতেও পারছে না রিয়ান তার ধারণাটাকে এভাবে সত্যি করে দিবে। আর রিয়ানের জিনিসটা মানে সেটা জুহির জন্যই রিয়ান আর ফয়েজের মাঝে কিছু হয়েছে। নীলা কিছুক্ষণ চুপ থাকলো। এরপর জুহিকে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, জুহি, রিয়ান ভাইয়া এখানে এসেছিল? জুহি মাথা নাড়ালো, যার মানে হ্যাঁ, সে এসেছিল। নীলা আর দ্বিতীয়ত কথা বলল না। জুহিকে চুপচাপ শুয়ে পড়তে বলল শুধু। পার্কে বসে বসে রুবা আর নদী মিলে ললিপপ খাচ্ছে আর স্টোন পেপার সিজার খেলছে। ক্ষণে রুবা জিতছে, মার্কার দিয়ে নদীর মুখে দাগ দিচ্ছে। কখনো আবার নদী জিতলে রুবার মুখে দাগ দিচ্ছে। আর রুবা আর নদীর কাণ্ড দেখে আশপাশের লোকজন সাথে বাচ্চারা হাসাহাসি করছে। ইতিমধ্যেই বাচ্চারা তাদের কাছে এসে তারাও খেলবে খেলবে বলছে, দেখ রূপা, তোরা একদম পেতনির সন্তানের মতো লাগছে। পেতনিও তোরা এই অবস্থায় দেখলে হাত ব্রেক করবে। রুবারও কম নাকি মজার খিল্লি উড়িয়ে বলে উঠল, তোরে কিসের মতো লাগছে? আয়নাতে গিয়ে দেখ। অবশ্য আয়নায়ও তোরে দেখে ভয় পাবে। পুরোই ডাইনি কুইনের মতো লাগছে। মোজও আছে তো। রুবার আর নদীর কাণ্ড দেখে ইতিমধ্যেই আশেপাশের লোকেরা হাসতে হাসতে শেষ। রুবাকা বাচ্চা, চুবা, চল পার্কের সাইডে যাই। ওখানে নাকি গেমস প্লে করার জিনিস আছে। চল, আমরাও খেলবো। প্রতি গেমস 10 টাকা করে, একবার সুযোগ। চল, আমরাও খেলবো। রুবা ভাবলো ব্যাপারটা মন্দ না, এখন তো ফ্রি আছে। রুবা কাঁধের সাইড ব্যাগ থেকে একটা টিস্যু বের করে নদীকে দিল
আর একটা টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নদীকে বলল ও। নিজের মুখ মুছেও নে, নয়তো দারোয়ান তোরে ভেতরে ঢুকতে দিবে না। দারোয়ানটাও যা খচ্চর, একদিন ঢুকতে চাইছিলাম ঢুকতে দেয়নি। এন্ট্রি ফিস 100 টাকা, সাথে গেমসও খেলতে হবে 10 টাকা দিয়ে। ভাব কত টাকা নষ্ট হবে। সেদিন আমার কাছে টাকা ছিল না দেখে ঢুকতে পারিনি, আজকে টাকা আছে। কথা মতো নদী আর রুবা গেমস প্লেতে ঢুকে গেল।